আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তাবেদার রুখতে রাষ্ট্র জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে সংসদের প্রধানমন্ত্রী। দুর্নীতি দমন, আইন শৃঙ্খলা রক্ষা। এইচএসসি পরীক্ষার পর আজও কয়েক জায়গায় আন্দোলনকারীদের বিক্ষোভ, অবরোধ। বৈরী আবহাওয়ায় অনুপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সিনা সহ 10 শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে বিএফআইইউ। পাচার করা সম্পদ ফেরানোর ব্যাপারে আগ্রাসনের জবাবে 3 দেশে ইরানের পাল্টা হামলা। অভিযানের পরিধি বাড়ানোর হুমকি ট্রাম্পের। হরমুজ ঘিরে ফের কার্যকর অবরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ধনী গরিব কোনো বৈষম্য থাকবে না। চরমপন্থা উগ্রবাদের কোনো ঠাঁই বাংলাদেশে হবে না। বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্যে এই কাজে বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। ভবিষ্যতে স্বৈরাচার তাবেদার রুখতে হলে রাষ্ট্র ও জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় গুরুদের সম্মানী দেয়া। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার দল যদি বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আল্লাহর আমাদের সরকার গঠনে সক্ষম হয়, আমরা তাহলে 10,000 টাকা পর্যন্ত যে সকল কৃষকের কৃষি ঋণ ছিল মাননীয় স্পিকার, আমরা সেগুলো পরিশোধ করব। মাননীয় স্পিকার, সেগুলো সরকার থেকে পরিশোধ করব, অর্থাৎ সেগুলো সুদ সহ ঋণ আমরা মওকুফ করে দেব। মাননীয় স্পিকার, আমরা সরকার গঠন করার সাথে সাথে প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে সমগ্র বাংলাদেশে 13 লক্ষ কৃষক যাদের ঋণ 10,000 টাকা ছিল সুদ সহ সেই ঋণকে মওকুফ করে দেওয়া হয়েছে। সামুদ্রিক সম্পদ আহরণ ও ইকো ট্যুরিজম খাতে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রধানমন্ত্রী জানান, ঋণ নির্ভরকে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলা হবে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় জানান। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশে ভূমিকে বাসযোগ্য করার চ্যালেঞ্জও নিয়েছে সরকার। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের উদ্যোগের কথা জানান তারেক রহমান। সামুদ্রিক সম্পদ আহরণ এবং ইকো ট্যুরিজমের খাতেও মাননীয় স্পিকার 10 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টির চেষ্টা করছি। মাননীয় স্পিকার, এর বাইরেও বিদেশের কর্মসংস্থান ইজি করার জন্য, সহজ করার জন্য আমরা বিভিন্ন ভাষা এবং দক্ষতা প্রশিক্ষণও আমরা চালু করেছি। মাননীয় স্পিকার, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অগ্রাধিকার। আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি সরকার। হাত বেঁধে হোক কিংবা টুটি চেপে হোক দুর্নীতি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। কৃষক, শ্রমিক সবাই চায় নিরাপদ পরিবেশ। 10,000 পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আজও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনকারী পরীক্ষার্থীরা। বিতর্কিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশের পরও তার পদত্যাগের দাবিতে অনড় তারা। পরে লং মার্চ করে সচিবালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনেই তাদের আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে সংসদের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দুর্যোগে বিভিন্ন জেলায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেনি তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সাথে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ছিল পরীক্ষা। শেষ করেই উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষা। তাদের অভিযোগ ছিল পরীক্ষার প্রশ্ন কঠিন হচ্ছে, হলে গার্ডও বেশ করা। দাবি, দুর্যোগের মধ্যে এই পরীক্ষায় স্থগিত করা, 13 জুলাইয়ের পরীক্ষা আবার নেয়া আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ। জানতে চাই আজকের পরীক্ষা কেমন হলো। 4টা সিকিউ ফুল দিতে পারছি, আর গিয়ে একটা মোটামুটি টাচ করে আসছি, কিন্তু এমসিকিউটা আবার হার্ডই ছিল। হল গার্ড তুলনামূলক মিডিয়াম, এত হার্ডও না এত লুজও না, মিডিয়াম ছিল। সবাই আজকে ভালো পরীক্ষা দিতে পারছে, যেহেতু কোশ্চেনটা স্ট্যান্ডার্ড মানের হয়েছে। সবশেষ এক দাবিতে অনড় অবস্থান আন্দোলনকারীদের। শিক্ষার্থীদেরকে একজন ফার্মের মুরগির সঙ্গে তুলনা করতেছে। উনি তো এটার জন্য সরি বলেছেন। উনি এটা প্রকাশ্যে এটা করতে হবে, জনগণের সামনে ক্ষমা চাইতে হবে। উনি দেখতেছে ওই জেলায় কোন জেলায় বন্যা পানি উঠছে, বাট হচ্ছে অনেকের বাসা পরীক্ষা কিন্তু এখানে সে কিন্তু দেখতেছে পরীক্ষা কিন্তু ঠিক আছে, বাট অনেকের বাসা পানির নিচে হাঁটুপথিকে তাদের সড়ক অবরোধে আটকে পড়ে 8 লেনের রাস্তার যান চলাচল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা মানুষের। বেশিরভাগ গাড়ি ছেড়ে হেঁটে রওনা। আমাদের প্রতিবাদ করতে হবে, ওরা তো ছোট ভাই আমাদের, ওরা আমাদের সাথে থাকবে। একটা সময় আন্দোলনকারীদের সাথে সাধারণ মানুষের বাকবিতণ্ডা। ওদিকে লম্বা ভ্রমণ শেষে প্রবাস থেকে আসা অনেকেই আটকে পড়েন আন্দোলন অবরোধ। 11 রাত আমরা উঠছি, এই এয়ারপোর্ট বিমান এই পর্যন্ত আসা
ফ্লাইট খাইছি। খাওয়া দাওয়াটা বন্ধ এখনো করতে পারে নাই। গরমে মনে করেন যে কষ্ট, আমার গরম লাগতেছে, বাচ্চাদের লাগছে, যে কিছু মেয়ে মানুষ আছে ওই যে বাচ্চা জামা খুলছে, এটা তো ভোগান্তি না। রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্স ল্যাব মোড় প্রায় ১.৫ ঘন্টার মতো অবরোধ করে রাখে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 10 শিল্প গোষ্ঠীর দেশে বিদেশে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বলেন, পাচার করা সম্পদ ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে। বছর শেষে এই বিষয়ে সুখবর মিলবে। বার্ষিক প্রতিবেদনে বলা হয় ২৪-২৫ অর্থ বছরে সন্দেহজনক লেনদেন আগের অর্থ বছরের চেয়ে ৭৪% বেড়ে। অর্থ পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি, যে কারণে প্রতিরোধে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তারপরও ঠেকানো যাচ্ছে না পাচারকারীদের। প্রতি বছরই বাড়ছে পাচারের পরিমাণ। আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র। ২০২৪-২৫ অর্থ বছরে আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন হয়েছে ৩০,১৯৯টি, যা আগের বছরের চেয়ে ৭৪% বেশি। সন্দেহজনক লেনদেনের প্রায় ৯৫% হয়েছে ব্যাংকিং খাতের মাধ্যমে। যদিও বিএফআইইউ বলছে, সন্দেহজনক লেনদেন মানেই অর্থ পাচার নয়। বিভিন্ন সোর্স থেকে আমরা সন্দেহজনক লেনদেনের তথ্য পাই, সেগুলিকে আমরা বিশ্লেষণপূর্বক আমরা গোয়েন্দা প্রতিবেদন তৈরি করি। আমরা ২৪-২৫ বছরে আমরা ১৯৯টি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাই। তার পরবর্তী স্টেজ হল ইনভেস্টিগেশন, সেটা তদন্ত করে তার ফলাফল অনুযায়ী যদি মেরিট থাকে তাহলে তারা মামলাতে যায়। অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়াও ১০টি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, অর্থ পাচার এবং কর ফাঁকির তদন্ত শুরু হয়। দেশ বিদেশে এসব শিল্প গোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। ১১টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলা আছে, ওই ব্যক্তিদের সংশ্লিষ্ট তাদের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ আমরা আদালতের আদেশের মাধ্যমে অবরুদ্ধ করেছি। তার ভিতরে ৫৭,০০০ কোটি টাকার সম্পদ হলো দেশে অবস্থিত আর ১৯,০০০ কোটি টাকার সম্পদ বিদেশে। চুরি হওয়া সম্পদ উদ্ধারে তৎপরতা বাড়িয়েছে বিএফআইইউ। দায়ের করা হয়েছে ৯৮টি মামলা। অভিযোগপত্র দাখিল হয়েছে ৯টির আর রায় হয়েছে ৪টির। চলতি বছর শেষেই পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের ৩ দেশে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত, জর্ডান ও বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনা। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলে উপকূল জুড়ে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয় গুরুত্বপূর্ণ দ্বীপ, বন্দর, শহর ও প্রদেশ। ওয়াশিংটনের হুঁশিয়ারি, শিগগিরই আলোচনার টেবিলে না বসলে আরও বাড়বে অভিযানের পরিধি। যুদ্ধবিরতি কার্যকরের পর সাম্প্রতিক হামলায় এ পর্যন্ত ইরানে কমপক্ষে ৩০ বেসামরিকের। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এভাবেই কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত হানছে ইরানের শাহেদ ড্রোন। বিস্ফোরণের পর মুহূর্তেই অগ্নিগর্ভ মার্কিন লজিস্টিক হাব। অবিরাম মার্কিন হামলার জবাবে মঙ্গলবারও মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালায় আইআরজিসি। কুয়েত সহ টার্গেট করা হয় বাহরাইন ও জর্ডানকে। জর্ডানের আজরাক মার্কিন বিমান ঘাঁটিতে অবস্থানরত F-18 যুদ্ধ বিমান লক্ষ্য করে চালানো হয় হামলা। টার্গেট করা হয় কিং ফয়সাল এয়ারবেইজও। সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে অন্তত একটি ক্ষেপণাস্ত্র। ভূপাতিত করা হয় অন্তত 4টি ব্যালিস্টিক মিসাইল। বাহরাইনে হামলায় মার্কিন ৫ম নৌবহরের কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করে ইরান। ক্ষতিগ্রস্ত হয় সাপোর্ট ফ্যাসিলিটি